লিসেনার্স, আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাগর। তিনি একজন প্রবাসী। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম সাগর। আমি প্রায় 5 বছর ধরে মধ্যপ্রাচ্যের একটি দেশে কাজ করছি। দিনের বেলায় নির্মাণ কাজ করতাম, কিন্তু অতিরিক্ত আয়ের জন্য রাতে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স কোম্পানিতে ড্রাইভারের কাজ নিতাম। আমাদের কোম্পানির কাজ ছিল হাসপাতাল থেকে রোগী কিংবা মরদেহ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। এক রাতে, প্রায় রাত তখন 1:40 অফিস থেকে ফোন আসে, সাগর, জরুরি একটি মরদেহ পাহাড়ের পাশের একটি ছোট হাসপাতাল থেকে কেন্দ্রীয় মর্গে নিয়ে যেতে হবে। আমি প্রথমে রাজি হতে চাইনি, কিন্তু সবাই সেই রাস্তার কথাই বলতো। বিশেষ করে বাঁশঝাড়ের মোড় নামে একটি জায়গা নিয়ে সবাই কানাঘোষা করত। অনেকে বলতো গভীর রাতে সেখানে অদ্ভুত ছায়া দেখা যায়। আমি বিশ্বাস এসব করতাম না। হাসপাতালে পৌঁছে দেখি সবকিছুই স্বাভাবিক নয়, নীরব। ডিউটিতে এক বৃদ্ধ নিরাপত্তারক্ষী শুধু বললেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় বাজারের কাছে গাড়ি থামাবে না। আমি হেসে বললাম, এসব কুসংস্কার। তিনি আর কিছু বললেন না, শুধু গভীরভাবে আমার দিকেই তাকিয়ে রইলেন। 2 জন কর্মচারী একটি সাদা কাপড়ে মোড়ানো কফিন অ্যাম্বুলেন্সে তুলে দেয়। তাদের একজন বলল, পেছনের দরজা ভালো করে লক করে নিন। আমি দরজা বন্ধ করে রওনা দিলাম। প্রথম আধ ঘন্টা সবই স্বাভাবিক ছিল, কিন্তু বাঁশঝাড়ের রাস্তার কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ চারপাশের বাতাস অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায়। এরকম গরম মরুভূমির দেশে এমন ঠান্ডা হওয়ার কারণ ছিল না। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে মনে হলো কেউ ভেতর থেকে ধীরে ধীরে কিছু আঘাত করছে। আমি ভাবলাম রাস্তার ঝাঁকুনির কারণের শব্দ, কিন্তু কয়েক সেকেন্ড পর এবার আগের চেয়েও জোরে। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম। অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই সামনের বাঁশঝাড়ের কালো ছায়াগুলো বাতাসে দুলতে শুরু করলো। আমি হাতের স্টিয়ারিং শক্ত করে ধরে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম। চারপাশে শুধু মরুভূমির নির্জন রাস্তা, আর রাস্তার পাশে ঘন বাজার। বাতাস যেন হঠাৎ করেই থেমে গেছে। অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আবার একটা শব্দ হলো। এবার শব্দটা এত জোরে যে মনে হলো কফিনের ভেতর থেকে কেউ দরজায় ধাক্কা দিল। আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, তবুও নিজেকে বোঝাই, হয়তো রাস্তার ঝাঁকুনির কারণেই এমনটা হয়েছে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতরে লাল আলো একবার জ্বলে ওঠে, আবার নিভে যায়, এরপর আবার জ্বলে উঠল। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল যেন। আমি রিয়ার ভিউ মিররে তাকাতেই বুঝলাম যে কফিনটি আগের জায়গায় নেই। মনে হলো কয়েক ইঞ্চি সামনে সরে এসেছে। আমি নিজেকে বললাম, অসম্ভব, নিশ্চয়ই চোখের ভুল। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার তাকাতেই দেখি কফিনটি সত্যি আরো একটু সামনে এসেছে। আমার কপালে তখন ঘাম জমে গেল। ঠিক তখনই রাস্তার মাঝখানে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি দ্রুত ব্রেক চাপি, গাড়ি থেমে যায়, কিন্তু কয়েক মুহূর্ত পর বুঝতে পারি সামনে কেউ ছিল না। রাস্তা একেবারেই ফাঁকা। আমি আবার গাড়ি চালাতে শুরু করি। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে ধীরে ধীরে একটি ভারী শ্বাসের শব্দ ভেসে এলো। আমার মনে হচ্ছিল কেউ যেন ঠিক আমার পেছনেই বসে নিঃশ্বাস নিচ্ছে। ভয়ে আমি একবারও পেছনে তাকানোর সাহস পেলাম না। এরপর রেডিওতে নিজে থেকেই চালু হলো, কিন্তু সেখানে কোনো গান বাজছিল না। শুধু অস্পষ্ট একটি কণ্ঠ বারবার বলছিল, ফিরে যা, এখানে থেমো না, না হলে মরবি। আমি রেডিও বন্ধ করলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর সেটি আবার নিজে থেকেই চালু হয়ে যায়।
ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। চারদিক তখন নীরব। আমি বুঝতে পারলাম বাজারের মাঝখানে আমি সম্পূর্ণ একা। আর সেই নীরবতার মধ্যে অ্যাম্বুলেন্সের পেছনের দরজায় ধীরে ধীরে কেউ যেন 3বার আঘাত করলো। ঠক ঠক করে আওয়াজ হতে শুরু করে। আমি কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকাই, আর যা দেখি তা যে কাউকে সহজে বলতে পারি না। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। চারদিকে শুধু নীরবতা, যেন পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। হঠাৎ আবার পেছনের দরজায় এবার আগের চেয়েও বেশি জোরে আঘাত। আমার হাত কাঁপছিল, তবু ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করি। এভাবে 3বার, কিন্তু অ্যাম্বুলেন্স স্টার্ট নিল না। ঠিক তখনই কেবিনের ভেতর লাইট একের পর এক জ্বলতে নিভতে শুরু করে। পুরো গাড়ির ভেতরে অদ্ভুত লালচে আলো ছড়িয়ে পড়ল। আমি সাহস করে রিয়ার ভিউ মিররের দিকে তাকাই। কফিনটি যেন ধীরে ধীরে পেছনের দরজার কাছে চলে এসেছে। আমার গলা শুকিয়ে যায়। হঠাৎ কফিনের ঢাকনা থেকে কেউই শব্দ ভেসে এলো, যেন ভেতরে কেউ ধীরে ধীরে সেটি খুলতে চাইছে। আমি আর বসে থাকতে পারলাম না। দরজা খুলে বাইরে নেমে পড়লাম। বাইরে নেমেই বুঝলাম বাজারের চারপাশে অস্বাভাবিক কুয়াশা নেমে এসেছে। কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। ঠিক তখনই কুয়াশার মধ্যে কয়েকটি কালো অবয়বকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখলাম। তাদের মুখ দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল তারা সবাই আমার অ্যাম্বুলেন্সের দিকেই তাকিয়ে রয়েছে। আমি ভয়ে কয়েক কদম পিছিয়ে যেতেই পেছন থেকে হঠাৎ একটি কর্কশ শব্দ শুনতে পাই, দরজা খুলবে না। আমি দ্রুত ঘুরে তাকালাম, কেউ নেই। কণ্ঠটা যেন বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা নিজে থেকেই দাম করে খুলে যায়। আমি আতঙ্কে স্থির হয়ে গেলাম। ভেতরের কফিনটি আগের মতোই ছিল, কিন্তু তার ঢাকনাটি অল্প কেমন করে খুলে গেল। সেই ফাঁক থেকেই মনে হলো দুটি অস্বাভাবিক জল জল লালচে চোখ আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। প্রাণপণে দৌড়ে আবার ড্রাইভারের সিটে উঠে দরজা বন্ধ করে দেই। ঠিক তখনই যেন কোনো অদৃশ্য শক্তি ইঞ্জিনে প্রাণ ফিরিয়ে দেয়। অ্যাম্বুলেন্স একবারই স্টার্ট নিল। আমি আর একবারও পেছনে তাকাইনি। সর্বোচ্চ গতিতে বাজারের সেই ভয়ঙ্কর জায়গা ছেড়ে বেরিয়ে আসি। কিন্তু আমি জানতাম না এখানেই শেষ নয়। আমি যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স চালিয়ে বাজারের এলাকা ছেড়ে বেরিয়ে এলাম। কয়েক মিনিট পর মনে হলো সবকিছুই ঠিক হয়ে গেছে। রাস্তার বাতিগুলো জ্বলছে, দূরে কয়েকটি গাড়িও দেখা যাচ্ছিল। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। হঠাৎ রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই দেখলাম কফিনের ওপর কেউ বসে আছে। মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা একটি অবয়ব। আমি ভয়ে চোখ মুছে আবার তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম ভয়ের কারণে হয়তো ভুল দেখেছি। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের জিপিএস নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মোবাইল ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। সামনে পেছনে যতদূর চোখ যায় কোনো মানুষ বা গাড়ির দেখা নেই। হঠাৎ পেছন থেকে খুব ধীরে কণ্ঠে একটি কথা ভেসে এলো, আমরা তোমার সাথেই রয়েছি। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি সাহস করে একবারও পেছনে তাকাই না, শুধু গাড়ির গতি বাড়িয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর অ্যাম্বুলেন্সের ভেতরে একের পর এক অদ্ভুত শব্দ শুরু হলো। কখনো মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে,
কখনো আবার মনে হলো ধাতব কিছু মেঝেতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আল্লাহর নাম পড়তে শুরু করলাম। ঠিক তখনই সামনের রাস্তার মাঝখানে একটি পুরনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার লাইট নিভে আছে, দরজা খোলা, কিন্তু আশপাশে কোনো মানুষ নেই। আমি পাশ কাটিয়ে যাওয়ার সময় এক ঝলক ভিতরে তাকালাম। ভেতরে একটি খালি স্ট্রেচার, আর স্ট্রেচারের পাশে দাঁড়িয়ে আছে সেই একই কালো অবয়ব যাকে আমি বাসঝাড়ের কাছে দেখেছিলাম। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, অ্যাম্বুলেন্সের গতি আরো বাড়িয়ে দেই। হঠাৎ অ্যাম্বুলেন্সের গেট চোখে পড়লো আমার। আমি ভেবেছিলাম সবকিছুই সব শেষ, কিন্তু হাসপাতালের ভেতর ঢুকে যখন পেছনের দরজা খুললাম, দেখলাম কফিনটি ঠিকই আছে, কিন্তু তার উপর ধুলোর মধ্যে আঙ্গুল দিয়ে লেখা একটি বাক্য, আমি এখনো এখানে রয়েছি। আর কোনোদিন আমি অ্যাম্বুলেন্স চালাইনি এরপর থেকে। আসলে সেটা কি ছিল আজও বুঝতে পারিনি, তবে অ্যাম্বুলেন্স আর কখনো চালাইনি আমি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সাইফুল। আমি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি নদীর পাড়ের গ্রামের মানুষ। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে নদীতে মাছ ধরতাম। এখন আমার বয়স 22 বছর। জীবনে অনেক ঝড়, বন্যা, নদীর রূপদ্রব সব দেখেছি, কিন্তু সে ঘটনাটি আজ আপনাদের বলছি সেটা মোটেও মিথ্যা নয়। ঘটনাটি ঘটেছিল বর্ষাকালের শেষ দিকে। সেদিন রাত প্রায় 12:30টায় আমি আর আমার বন্ধু রাহি ছোট একটি নৌকা নিয়ে নদীতে বের হই। সেই দিন আকাশে কোনো চাঁদ ছিল না, চারদিকে ঘন অন্ধকার। শুধু আমাদের হারিকেনের আলো আর দূরের কয়েকটি নৌকার ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্য সব জেলেরা একে একে নদী ছেড়ে চলে গেল। আমরা ভেবেছিলাম এখন মাছ বেশি পাওয়া যাবে। হঠাৎ নদীর মাঝখানে পৌঁছাতেই চারপাশ অস্বাভাবিকভাবেই নীরব। ব্যাঙের ডাক নেই, ঝিঝিপোকার শব্দ নেই, এমনকি নদীর ঢেউয়ের শব্দ যেন মিলিয়ে যায়। তখনই রাহি আমার দিকে তাকিয়ে বলল, ভাই, আজকে নদীটা কেমন যেন লাগছে। আমি হাসলাম, চুপ করে জাল ফেল। আমরা জাল ফেলতেই মনে হলো নিচে ভারী কিছু আটকে গেছে। আমি ভাবলাম হয়তো বড় কোনো কাতল মাছ হবে। আমরা দুইজন মিলে টানতে শুরু করি, কিন্তু জাল যত উপরে উঠছিল ততই মনে হচ্ছিল কেউ নিচ থেকে জাল ধরে টানছে। আমার হাত তখন কাঁপছিল। ঠিক তখনই নৌকার পাশে পানির ভেতর থেকে চপ চপ করে শব্দ ভেসে এলো। হারিকেনের আলোয় নিচের দিকে ধরতেই দেখলাম পানির ঠিক নিচে যেন একটি কালো ছায়া ধীরে ধীরে নৌকার চারপাশে ঘুরছে। আমি কিছু বলার আগেই তখনই আমার সহকর্মী ফিসফিস করে বলল, ওটা মাছ না। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জাল হঠাৎ প্রচন্ড জোরে নিচের দিকেই টান দিল। আমরা দুজনেই প্রায় নদীতে পড়ে যাচ্ছিলাম। আমি মরিয়া হয়ে জাল ছেড়ে দিলাম। জাল ছাড়তেই নদীর মাঝখানে এমন একটি শব্দ হলো যেন বিশাল কিছু পানির নিচে ডুবে গেল। তারপর আমাদের হারিকেনের আলো একবার জ্বলে উঠল, আবার নিভে যায়। চারপাশে অন্ধকার। ঠিক তখনই আমাদের নৌকা একেবারেই পেছন থেকে কেউ খুব ধীরে বলে, আরেকবার জাল ফেলো। আমরা দুইজন একসঙ্গে পেছনে থাকাই, কিন্তু সেখানে কেউ ছিল না। সেদিনের পর এক মুহূর্ত নদীতে থাকিনি। বৈঠা চালিয়ে প্রাণপণে ঘাটে ফিরে এসেছিলাম।
পরদিন সকালে সাহস করে আমরা আগের জায়গায় গিয়ে দেখি আমাদের নতুন জালটি নদীর মাঝখানে ভাসছে, কিন্তু জালের ওপর কাদামাটি দিয়ে যেন কেউ একটি হাতের ছাপ এঁকে রেখে গেছে। সেই ঘটনার পর আজও গ্রামের জেলেরা গভীর রাতে ওই জায়গায় একা মাছ ধরতে যায় না। লিসেনার্স, সেই ছিল ঘটনা। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আসিফ। আমি প্রায় 4 বছর ধরে একটি সরকারি হাসপাতালের মর্গে রাতের শিফটে কাজ করি। অনেক মরদেহ দেখেছি, অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। তাই ভূত প্রেতের ঘটনা কখনো বিশ্বাস করতাম না। কিন্তু 3 বছর আগে একটি রাতে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। সেদিন রাত ছিল প্রায় 2টা। আমার সঙ্গে থাকা একজন কর্মচারী জরুরি কাজে বাইরে যায়। পুরো মর্গে আমি একাই ছিলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছিল। মর্গের করিডোরে শুধু সাদা আলো জ্বলছিল, আর চারদিকে ছিল অস্বাভাবিক নীরবতা। হঠাৎ বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য চলে যায়। জরুরি লাল আলো জ্বলে উঠল। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে মনে হলো যেন কেউ হেঁটে আসছে। আমি ভাবলাম হয়তো আমার সহকর্মী ফিরে এসেছে, কিন্তু বাইরে গিয়ে দেখি করিডোরের একেবারে ফাঁকা। আমি আবার অফিস কক্ষে ফিরে আসতেই মর্গের একটি কোড চেম্বারের ডিজিটাল ডিসপ্লে নিজে থেকে যেন জ্বলে উঠল। চেম্বার নম্বর ছিল 7, অথচ সেদিন খালি ছিল সেটা। আমি কাছে যেতেই ভেতর থেকে ধীরে ধীরে শব্দ শুনতে পাই। আমার শরীরটা অবশ হয়ে যাচ্ছিল। আমি নিজেকে বোঝালাম হয়তো কোনো যন্ত্রের শব্দ এটা, কিন্তু কয়েক সেকেন্ড পর এবার আগের চেয়েও যেন অদ্ভুত। ঠিক তখনই করিডোরের সিসিটিভির মনিটরে চোখ পড়ল আমার। দেখলাম সাদা পোশাক পরা একজন মানুষ ধীরে ধীরে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তাড়াতাড়ি বাইরে বের হলাম, কিন্তু করিডোর সম্পূর্ণ ফাঁকা ছিল। আবার মনিটরের দিকে তাকাতেই দেখি সেই মানুষটি এবার আমার অফিস কক্ষের দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে। কিন্তু আমি দরজা খুলে বাইরে তাকাতেই সেখানে কেউ নেই। আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। ঠিক তখনই পেছন থেকে ধীরে ধীরে শব্দ আসতে শুরু করে। আমার ফাইলটা কোথায়? আমি ঘুরে দাঁড়ালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ঠিক তখনই মর্গের 7 নম্বর কোল্ড চেম্বারের দরজাটি নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে কেউ ছিল না, অথচ ঠান্ডা বাতাস পুরো করিডোরে ছড়িয়ে পড়ল। আমার হাতের থাকা টর্চ হঠাৎ করেই নিভে যায়। কয়েক সেকেন্ড পর আবার জ্বলে উঠতেই দেখলাম করিডোরের শেষ প্রান্তে সেই সাদা পোশাক পরা একটি অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে রয়েছে। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাত তুলল, তারপর মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। আমি ভয়ে দৌড়ে বাইরে চলে এলাম। সকালে সহকর্মীদের সঙ্গে মর্গে ফিরে গিয়ে দেখি সবকিছুই ঠিক, কিন্তু 7 নম্বর চেম্বারের সামনে মেঝেতে একটি পুরনো রোগীর পরিচয়পত্র পড়েছিল, যে আগের রাতে সেখানে ছিল না। আমি সেটা কর্তৃপক্ষের কাছে জমা দিই। এরপর আর কখনো রাতের শিফটে একা কাজ করার সাহস করিনি। আজও সেই রাতের কথা মনে পড়লে গায়ে কাটা দেয়। সেই ঘটনার পর থেকে আমি বিশ্বাস করি পৃথিবীর সব রহস্যের ব্যাখ্যা সবসময় মানুষের জানা থাকে না। এই ছিল ঘটনা। ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। কি ধরনের ঘটনা আপনাদের পছন্দ তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সেরকম ঘটনা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।